আইসিটি ক্যারিয়ার নিয়ে হতাশ শিক্ষার্থীরা, বিদেশ নির্ভরতায় বাড়ছে সংকট, প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ার তাগিদ বিশেষজ্ঞদের। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরবে দেশ, প্রত্যাশা বিএনপির। জনগণ পক্ষপাত দুষ্ট সরকার দেখতে চায় না, বলছে জামায়াত। অগ্নি দুর্ঘটনার 4 দিন পরও খোলা আকাশের নিচে কড়াইল বস্তির বাসিন্দারা। খাদ্যবস্ত্রের জন্য হাহাকার, স্বাস্থ্যসেবায় বিএনপির মেডিকেল ক্যাম্প। এবং আরও 39 জন বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। তৃতীয় বিশ্ব থেকে অভিবাসী নিয়ে বন্ধের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি মোহাম্মদ সাইফুল ইসলাম খান। আইসিটি ক্যারিয়ারের ভবিষ্যৎ নিয়ে হতাশ শিক্ষার্থীরা। দেশ এগিয়ে গেলেও শিক্ষা এই খাত পুরোপুরি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠতে পারেনি। শিক্ষার্থীরা বিদেশ নির্ভর হওয়ায় তৈরি হচ্ছে সংকট। এই প্রবণতাকে ঠেকাতে নতুন টেকনোলজি সহ পাঠ্যপুস্তক হালনাগাদ জরুরি। এর পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ জনশক্তিতে পরিণত করার তাগিদ দেন বিশেষজ্ঞরা। সুরায়া মুন্নির প্রতিবেদন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির অবকাঠামো উন্নয়নে এগিয়ে গেলেও সার্বজনিক সংযোগে ভালো অবস্থানে নেই বাংলাদেশ। জাতিসংঘের আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়ন গেল ডিসেম্বরে আইসিটি ডেভেলপমেন্ট ইন্ডেক্স IDI 2023 প্রকাশ করে। এতে বাংলাদেশ সহ 169টি দেশের পরিষেবার অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। এখানে বাংলাদেশের স্কোর 61.1, যা গড় স্কোরের চেয়ে কম। এদিকে আইসিটিতে পড়াশোনায় অসন্তুষ্ট হয়ে শিক্ষার্থীরা উন্নত জীবনের হাতছানিতে পাড়ি জমাচ্ছেন বিভিন্ন দেশে। এতে দেশ হারাচ্ছে মেধাবীদের। কোনো ফিউচার নেই বাংলাদেশে, যার কারণে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম বাহিরের দিকে ট্রাই করতেছে। ক্লাসরুমের ব্যবস্থা, আইসিটি ল্যাব, এই সকল বিষয়গুলো ছাড়া আসলে ওই আইসিটি প্রপার ভাবে শিক্ষাটা আসলে কল্পনাই করা যায় না। আমরা আইসিটিটা পড়ে বা পাশ করে আমরা কোথায় যাব, কোন সেক্টরে আমাদের জন্য ভালো হবে, তো আমার সরকারের এটাও উচিত যে তাদের জন্য আলাদা আলাদা ডিপার্টমেন্ট ওয়াইজ তাদের বোঝানো। বেসিসের সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির জানান, অবকাঠামোর অর্থপূর্ণ ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ এগোয়নি। দক্ষ জনবলের ঘাটতি, উচ্চমানের AI, ব্লকচেইন এবং অপ্রতুল সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞের কারণে শিক্ষার্থীরা বিদেশে চলে যাচ্ছে। দক্ষ জনবল তৈরি করতে পারেনি। এই যে আমরা আইটি সাবি বানাবো, একটা ডিজিটাল ইকোনমি তৈরি করব, একটা ক্যাশলেস সোসাইটি তৈরি করব, এই যে বিভিন্ন ধরনের যে স্বপ্ন আমরা দেখিয়েছি, সেগুলোর জন্য তো আপনার হিউম্যান রিসোর্স লাগবে। যেই স্বপ্ন তারা দেখেছে, অনেক বড় একটা ইন্ডাস্ট্রি হবে, সেখানে আমরা যোগদান করব, আমরা যাব, হয় আমরা চাকরি করব, না হয় আমি নিজেই উদ্যোক্তা হব, সেটা তো সেখানে গিয়ে দেশে আর কি ডিসিলিউশন হয়ে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় এবং তথ্য প্রযুক্তি শিল্পের মধ্যে সমন্বয়হীনতা সহ গবেষণার বিনিয়োগের অভাবে এ খাত পিছিয়ে পড়ছে বলে মনে করেন আলমাস কবির। মেধাবীদের ধরে রাখতে আইসিটি রপ্তানি বাড়ানো, দক্ষ জনবল তৈরি, বুদ্ধিভিত্তিক ব্যবহার ও অনলাইন নিরাপত্তা এবং সুরক্ষার তাগিদ দেন তিনি। যারা এই সবগুলো পলিসি যেগুলো আছে, এইগুলোকে কন্ডিউসিভ টুয়ার্ডস বিজনেস কিনা, বিজনেস ফ্রেন্ডলি কিনা, সেটা তারা মনিটর করবে সবসময়, এবং কন্টিনিউয়াসলি ফিডব্যাক নেবে প্রাইভেট সেক্টর থেকে যে কোথায় অসুবিধা হচ্ছে, কোথায় কি হচ্ছে, এবং সেই অনুযায়ী তারা সরকারকে দিয়ে ওই পলিসিগুলোকে চেঞ্জ করবে, কন্টিনিউয়াসলি চেঞ্জ করতে থাকবে, আপডেট করতে থাকবে। আমরা বিদেশ থেকে শিখতে পারি, আমরা বিদেশ থেকে বেস্ট প্র্যাকটিসেসগুলো নিয়ে আসতে পারি। নতুন টেকনোলজি সহ পাঠ্যপুস্তকে সিলেবাস আপডেট করার তাগিদ দেন আলমাস কবির। আমি যেভাবে কাজ করছি, একেবারে রিমোটেস্ট এলাকায় যে আছে সেও একইভাবে কাজ করছে। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসবে বলে প্রত্যাশা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে BFUG-এর কাউন্সিলে তিনি বলেন, মব ভায়োলেন্স শঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে। এ সময় জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল জানান, দেশকে দুর্নীতিমুক্ত করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিমত নেই। বিস্তারিত তানজিদ ভুঁইয়ার রিপোর্ট। জাতীয় প্রেস ক্লাবে আয়োজন করা হয় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUG-এর দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠান। সংগঠনের মহাসচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় অংশ নেন দেশের শীর্ষ রাজনৈতিক ও সাংবাদিক নেতারা। রাজনৈতিক পট পরিবর্তন হলেও সাংবাদিকদের পেশাদারিত্বের সাথে কাজ করতে দেওয়ার আহ্বান জানান সাংবাদিক নেতারা। 15 বছরে আমরা নানানভাবে অত্যাচারিত হয়েছি। সেই অত্যাচারিত মানুষগুলো আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর দিকে তাকিয়ে কষ্ট পায়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, রাষ্ট্র সংস্কার ও দুর্নীতিমুক্ত সমাজ গড়তে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের বিকল্প নেই। আমাদের এই বাংলাদেশকে আমরা একটা করাপশন ফ্রি কান্ট্রি, করাপশন ফ্রি একটা ইকোনমি হিসেবে গড়তে চাই। এ ব্যাপারে তো বিএনপি জামাত সহ কোন দলের মধ্যে দ্বিমত নেই। প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক রাজনীতি ও আগামী নির্বাচন নিয়ে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ক্ষমতায় এসে ভিন্নমত দমনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। এর পাশাপাশি সাম্প্রতিক সময়ে গণপিটুনির ঘটনা বেড়ে যাওয়ায় আশঙ্কা জানান তিনি। এক ধরনের একটা নৈরাজ্য সৃষ্টি করবার চেষ্টা চলছে, মব ভায়োলেন্স তৈরি করা হচ্ছে, মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা করা হচ্ছে। নিঃসন্দেহে আমাদের গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রাতে কিন্তু আমরা বাধাগ্রস্ত হচ্ছি। জনগণ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য মুখিয়ে আছে। সাংবাদিকদের লেখনির মাধ্যমে সেই গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান বিএনপির মহাসচিব। আমরা আমাদের 31 দফা একটু পরিষ্কার করে বলেছি, আমরা নিশ্চিত করব গণমাধ্যমের স্বাধীনতা, অর্থাৎ একেবারে পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট যেটা থাকবে, স্বাধীন থাকবে, সেই বিষয়টি আমরা নিশ্চিত করব। আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি শক্তিশালী, একটা অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ, একই সঙ্গে পরামর্শ সহিষ্ণু একটি রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলতে সক্ষম হব। এদিকে শুক্রবার বাদ জুম্মা নয়াপল্টনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে বেগম জিয়ার দ্রুত সুস্থতায় সবার দোয়া কামনা করেন মির্জা ফখরুল। আমরা দোয়া চেয়েছি তিনি যেন আল্লাহ যেন তাকে সম্পূর্ণ সুস্থ করে দেন, সুস্থ অবস্থায় আবার জনগণের মাঝে ফিরে এসে তাকে দেশের মানুষের কাজ করার সুযোগ তৈরি করে দেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। মানুষের কাছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেন তিনি। বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টা নিয়মিতভাবে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর রাখছেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিতে সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশ দিয়েছেন। বেগম জিয়াকে প্রয়োজনীয় সব সহযোগিতা দিতে সরকার প্রস্তুত বলেও জানান। 3 বারের এই সাবেক প্রধানমন্ত্রীর দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছেও দোয়া প্রার্থনা করেছেন অধ্যাপক ইউনূস। জনগণ পক্ষপাত দুষ্ট সরকার দেখতে চায় না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার সকালে রাজধানীর ভাসানটেকে আয়োজিত এক গণসমাবেশে একথা বলেন তিনি। পুরনো বস্তা পচা রাজনীতির বদলে নতুন রাজনীতি চায় জনগণ। বাংলাদেশ চলবে নতুন ফর্মুলায় উল্লেখ করে সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন করবে এমন সরকারি সবাই চাই বলে মন্তব্য করেন জামায়াতের আমির। দলীয় কর্মীদেরকে দিয়ে চাঁদাবাজি করার অভিজ্ঞতা আমাদের নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণরুম কায়েম করে টর্চার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই। সর্বপর্যায়ে মাথা থেকে পায়ের পাতা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই। অগ্নি দুর্ঘটনার 4 দিন পরও উদ্বাস্তু কড়াইল বস্তির 2000 পরিবার। উপরে বিশাল আকাশ আর সম্বল বলতে পোড়া ধ্বংসস্তূপ। এখনও কাটেনি খাদ্য পানি সংকট। ভুক্তভোগীদের অভিযোগ, সহায়তা পর্যাপ্ত থাকলেও সুষ্ঠু বন্টনের অভাবে অনেকেই তা পাচ্ছে না। এদিকে বস্তিতে মেডিকেল ক্যাম্পে স্বাস্থ্যসেবা দিচ্ছে বিএনপি। মনিরুল ইসলামের প্রতিবেদন। প্রকৃতি কখনো কখনো থামিয়ে দেয় প্রকৃতির প্রয়োজনেই। ঠিক যেমন শীতে ঝরে যায় গাছের পাতারা, তারপর সেই গাছের পাতারাই কিন্তু নতুন করে জীবন শুরু করে। শীতের সেই ঝরে যাওয়া পাতার মতোই কড়াইল বস্তিবাসীরা পোড়া ছায়ের মধ্যেই খুঁজছেন বেঁচে থাকার আশা। ঠিক যেমন নতুন করে যেভাবে জীবন শুরু হয়। আশ্রয়স্থল বলতে বিস্তীর্ণ খোলা আকাশ, আগুনে সভরা মানুষ তাই বেঁচে থাকার তাগিদেই করছেন সংগ্রাম। নেই নাওয়া খাওয়া, শরীর জুড়ে কেবল ছাই, আর তাতেই খুঁজে ফিরছেন পুড়ে যাওয়া প্রিয় বস্তু কিংবা তার ধ্বংসাবশেষ। রঙিন ক্যামেরায়ও কড়াইল বস্তির ক্যানভাসে যেন শুধুই সাদা কালো। ঘুম নাই, খাওয়ার নাই, গোসল নাই, বাথরুম টয়লেট কোনো কিছুই তো করা দেখতেছে না। নাই ঘর বাড়ি নাই কিছু নাই, এটা পড়ন আমরা কি করব।
যদিও বস্তি জুড়েই সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার কার্যক্রম চোখে পড়ার মতো। কোনো স্বেচ্ছাসেবীকে দেখলেই সাহায্যের জন্য হামলে পড়ছেন আগুনে ক্ষতিগ্রস্তরা। আছে পর্যাপ্ত খাদ্য বস্ত্র, তবে বিশৃঙ্খলার জন্য সহায়তা পাচ্ছেন না কেউ কেউ। কষ্ট দিয়েছে আর খাবার আইলি এই বাড়িটা বেশি বাকাই না খালি বিজাকা এই যে ডাইনে বা যখন তো আছে আমার যখন তো আছে না, আমার বাসায় রুম বেশি দেখে আমাদের আছে না। সরকারের কিছু দিলে আমরা পাই না, ওদিকের মানুষে নিয়ে যায়। তবে এসব অভিযোগ অস্বীকার করলেন আনসারের দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তা। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, এটা আসলেই বাস্তবে না। আমরা যারা পোশাকধারী আছি এখানে, আমরা এখানে নিজ হাতে বিতরণ করছি। ভুক্তভোগীরা বলছেন খাদ্য সংকট থাকলেও প্রয়োজন এখন পুনর্বাসন, তাই দ্রুত তালিকা করে ক্ষতিপূরণের দাবি জানালেন তারা। খাবার তো মানুষ যে কোনো পর্যায়ে যে কোনো পরিস্থিতিতেই মানুষ জোগাড় করতে পারে, কিন্তু যেটা দরকার যাবতীয় যেমন কম্বল দরকার, বাচ্চাদের পোশাক দরকার, যাচাই বাছাই করে যাতে নির্দিষ্ট জায়গায় যাতে দেওয়া হয়। এদিকের বস্তিতে ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত 2000 মানুষকে স্বাস্থ্যসেবা দেওয়া হয়েছে। মানুষজন কিন্তু সব খোলা আকাশের নিচে শুয়ে থাকে রাতে, যার কারণে তাদের ঠান্ডা, জ্বর, কাশি এবং চুলকানি এই ধরনের নানানবিধ সমস্যা নিয়ে তারা আক্রান্ত হয়েছেন এবং তারা এখানে এসেছেন, আমাদের চিকিৎসা নিচ্ছেন। আমরা চেষ্টা করছি তাদেরকে সহযোগিতা করার জন্য, যে আমাদের ফ্রি মেডিকেল ক্যাম্প যেহেতু আমরা প্রেসক্রাইব করে তাকে ফ্রি ওষুধ দিয়ে দিচ্ছি। সকল মানবিক সংকটে বিএনপি এভাবেই মানুষের পাশে থাকবে বলেও প্রত্যাশা জানান ডাক্তার রফিক। বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় কিন্তু যে কোনো দুর্যোগ। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রাত্রি যাপনের সুযোগ না থাকায় সেন্ট মার্টিন বিমুখ পর্যটকরা। যাত্রী সংকটে ছাড়ছে না জাহাজ। অনিন্দ্য সুন্দর দ্বীপটিতে এখন নেই কোলাহল, চিরচেনা ব্যস্ততা। তাই পর্যটন ঘিরে যাদের জীবিকা, সেসব মানুষ আছেন সংকটে। তবে 1 ডিসেম্বর থেকে রাত্রি যাপনের সুযোগ পাবেন পর্যটকরা। এতে ক্ষতি কিছুটা পুষিয়ে নেওয়া সম্ভব হবে বলে মনে করছেন ভুক্তভোগীরা। আফসার কবির আকাশের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের এমন রূপ অনেকেরই অদেখা। গেল ফেব্রুয়ারি থেকে 9 মাস পর্যটকদের যাতায়াত বন্ধ ছিল সেন্ট মার্টিনে। নিষেধাজ্ঞার এ সময়টাতে জীববৈচিত্র্যপূর্ণ এ দ্বীপটি ফিরে পায় নতুন প্রাণ। পরে 1 নভেম্বর থেকে রাত্রি যাপন না করার শর্তে তা খুলে দেওয়া হয় পর্যটকদের জন্য। কিন্তু যাত্রী সংকটে ছাড়ছে না জাহাজ। 8 বর্গ কিলোমিটার আয়তনের দ্বীপটির জনসংখ্যা প্রায় 10,000। দ্বীপবাসীর জীবিকার অনেকটাই পর্যটন ঘিরে। তাদের জন্য সময়টা তাই হতাশার। স্থানীয় সহ ব্যবসায়ীদের দাবি, সরকার চাইলে সেন্ট মার্টিনকে শতভাগ দূষণমুক্ত করা সম্ভব। নীতিমালা তৈরি করে সরকার কঠোর হলেই সেন্ট মার্টিনের পরিবেশ ও মানুষের জীবন জীবিকা রক্ষা পাবে। ভ্রমণ নিষেধাজ্ঞাও থাকবে না তখন। পরিবেশটা বর্তমানে আমরা আছে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে আমরা স্থানীয়রা নিজেদের মধ্যে ঐক্যবোধ থেকে আমরা কি রক্ষা করেছি। আমরা যদি মরে যাই তাহলে আমরা মানে পরিবেশ নিয়ে কি করব? এখানে এই সরকার কি ওইটা বুঝতেছে না আমাদের কথা। শুধু বলে এটা করা যাবে না, সেটা করা যাবে না, ওটা করা যাবে, কোনটা করলে আমাদের সুযোগ সুবিধা হবে। পর্যটনের কারণে অনেক কষ্ট আছে, এই কষ্টের কারণে আর এখন বাড়ানো কিছু না। পর্যটন সংশ্লিষ্টদের দাবি, পরিবেশ রক্ষার পাশাপাশি সেন্ট মার্টিনে বসবাসরতদের জীবিকা নিশ্চিত করতে বিকল্প আয়ের পথ সৃষ্টি করার। রিসোর্টগুলো বন্ধ এবং কর্মচারীর বেতনও দিতে পারতেছি না। এত পরিমাণ লোকসানের মধ্যে আছে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এখন কোনো জায়গায় গেলেও আমরা আসলে এই ব্যাপারটা নিয়ে সাপোর্ট পাই না। ব্যবসা বাণিজ্য নাই, চলতে পারতেছে না, খাইতে পারতেছে না, এজন্য আমাদের সেন্ট মার্টিনবাসী এখন ভালো নাই। সরকারের কাছে আবেদন করব, পরিবেশ রক্ষা করে এই সেন্ট মার্টিন মানুষের 10,000 মানুষের জীবন রক্ষা করে, জীবন যেভাবে কেউ রক্ষা করে একটা ব্যবস্থা করা হোক। প্রকৃতি রক্ষার সাথে সাথে জীবিকাও নিশ্চিত করে সগৌরবে টিকে থাকবে সেন্ট মার্টিন। স্থানীয়দের চাওয়া এটুকুই। আফরিন পপি, মোহনা সংবাদ। যুক্তরাষ্ট্র থেকে আরও 39 জন বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হলো। শুক্রবার ভোর 5:30টায় যুক্তরাষ্ট্র একটি বিশেষ সামরিক ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা, যাদের 26 জনই নোয়াখালী জেলার বাসিন্দা। এর আগে চলতি বছরে 187 বাংলাদেশিকে ফেরত পাঠায় মার্কিন প্রশাসন। জানা যায়, অবৈধভাবে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন ফেরত আসা ব্যক্তিরা, কিন্তু যুক্তরাষ্ট্রে বসবাসের জন্য আবেদন করলে আইনি প্রক্রিয়া শেষে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক ট্যুরিজম অ্যাওয়ার্ড পেলেন মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক রেজা খান। শুক্রবার রাতে মতিঝিলের একটি হোটেলে তাকে পুরস্কারে ভূষিত করেন সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান ASM আব্দুল হালিম সহ অন্যরা। চিত্রনায়ক শাকিল খান সহ দেশি বিদেশি তারকা,
সাংবাদিক ও উদ্যোক্তারাও পান এই পুরস্কার। সিফাত রহমান জেসির প্রতিবেদন। হোটেল পূর্বানী ইন্টারন্যাশনালে 3 দিনের আন্তর্জাতিক ট্যুরিজম ফেয়ারে অংশ নেন সংযুক্ত আরব আমিরাত, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটান সহ 10 দেশের বিভিন্ন স্টল ও প্রতিনিধিরা। সমাপনী দিনে আলোচনা অনুষ্ঠানে অংশ নেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব ও বাংলাদেশ হাউস বিল্ডিং কর্পোরেশনের চেয়ারম্যান সহ অন্যরা। ঢাকা সিটি পৃথিবীতে দ্বিতীয়, সেটাকে আমরা গর্বভাবে অহংকার করতে পারি না যে আমরা পৃথিবীতে জনসম্পদ এই ছোট্ট একটু জায়গার মধ্যে আমরা 17 কোটি 18 কোটি মানুষ একটা রাজধানীতে আমাদের সবচাইতে পৃথিবীর দ্বিতীয় স্থান অধিকার করেছি, সেটা কিন্তু আমরা গর্বও করতে পারি। পরে টেলিভিশন সাংবাদিকতায় স্বৈরাচার বিরোধী ভূমিকা রাখায় চলতি বছরের জন্য আন্তর্জাতিক ট্যুরিজম অ্যাওয়ার্ড লাভ করেন মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক রেজা খান। আমাদের সেই প্রিয় মুখ রেজা খান। বেশ কয়েকটি দেশের অংশগ্রহণে এই পদকটি আমার কর্মজীবনে বিশেষ গুরুত্ব বহন করবে এবং স্মরণীয় হয়ে থাকবে। যারা আয়োজক তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাতে চাই এবং আমাদের সহকর্মী যাদের সহযোগিতায় আমরা কাজ করি তাদেরকেও আমি অশেষ কৃতজ্ঞতা এবং সবাইকে এই পদকটি আমি উৎসর্গ করতে চাই। এছাড়া অ্যাওয়ার্ড পান 90 দশকের জনপ্রিয় চিত্রনায়ক শাকিল খান সহ দেশি বিদেশি তারকা ও উদ্যোক্তা সহ অন্যরা। মাঝে মধ্যে আসলে নিজেকে আয়নাতে দেখলেই বোঝা হয় যে মনে হয় সময় পেরিয়ে গেছে। তো যাই হোক, আপনাদের সাকসেসফুল সেটা কামনা করছি। বাংলাদেশের মাটিতে এসে পুরস্কার পেয়ে আপ্লুত বিদেশিরাও জানান তাদের অনুভূতি। প্রহ্লাদ থাপা from Nepal. We are representing Crown Holidays Private Limited. So thank you so much, Mr. Rafiqul Islam, to introduce me over here and having me over here. অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি ও ব্যাংকার ফেরদৌস সালাম, গ্লোবাল এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মহাসচিব সালাম মাহমুদ ও সদস্য সচিব হাফিজ রহমান সহ অন্যরা। শেষে পুরস্কার প্রাপ্তদের সঙ্গে ফটো সেশন ও র্যাফেল ড্রয়ের মাধ্যমে এই বছরের আয়োজন শেষ হয়। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে অভিযোগ করে এ চক্রান্ত প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তারেক রহমানের দক্ষ নেতৃত্বে বিএনপি আগামীতে সরকার গঠন করবে বলেও আশা জানান তিনি। শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের লৌহজং সরকারি কলেজ মাঠে আয়োজিত তারুণ্যের সমাবেশে এসব কথা বলেন তিনি। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে মুন্সিগঞ্জের লৌহজং সরকারি কলেজ মাঠে তারুণ্য সমাবেশ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় গণদোয়া মাহফিলে অংশ নেন স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। এ সময় দলীয় নেতাকর্মীরা দুঃসময় দলকে সুসংগঠিত করার ক্ষেত্রে আব্দুস সালাম আজাদের অবদান তুলে ধরে মুন্সিগঞ্জের 2 আসনের মনোনয়ন পুনর্বিবেচনার দাবি জানান। বিগত দিনে এই দুঃসময়ে আপনি আমাদের পাশে ছিলেন, আজকে আপনার এই হাজার হাজার কর্মী আপনার পাশে আছে। অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ দুর্দিনে 16 বছর এই 3 সংগঠন যেভাবে লালন পালন করেছে, আজকে দুঃসময়েও সালাম ভাইয়ের পাশে আছে। দুর্দিনে আমাদের পাশে ছিল, আমাদের থেকে এই সালাম ভাই পলায় যায় নাই। মুন্সিগঞ্জ 2 রিভিউ চাকরিদের মূল্যায়ন না হলে আর কিন্তু খুঁজে পাবেন না। বিএনপি প্রতিষ্ঠা লগ্ন থেকে বেগম খালেদা জিয়ার আপসী নেতৃত্বের কথা তুলে ধরে তার রোগমুক্তি কামনায় সবার কাছে দোয়া চান বিএনপির প্রান্তিক জনগোষ্ঠী উন্নয়ন বিষয়ক সম্পাদক এম এ মালিক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য বাবুল আহমেদ। আজকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, প্রতিটি উপজেলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আজকে আল্লাহর দরবারে স্পেশাল মোনাজাত হচ্ছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুস্থতা দান করে। আর্মি সরকার তাকে বারবার বলেছে বিদেশে যাওয়ার জন্য, কিন্তু তিনি বিদেশে যান নাই। কার জন্য যান নাই? তার আদর্শ তিনি বিক্রি করেন নাই। তিনি ছিলেন আপনাদের সাথে। আজকে সেই নেতা আজকে এমন অবস্থা রয়েছে, আপনারা তার জন্য মনে করে দোয়া করবেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদও বেগম জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চান। নেত্রীর জন্য আল্লাহ আমাদের নেত্রীকে হাত টাচ করে, আল্লাহ আমাদের নেত্রীকে আমাদের প্রাতে ফিরিয়ে আনো। তার নেতৃত্বের মধ্য দিয়ে, যার ত্যাগের মধ্য দিয়ে এই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে অভিযোগ করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আগামী যে নির্বাচন আসছে, অনেক ষড়যন্ত্র খেলা হয়েছে,
অনেক ষড়যন্ত্র হচ্ছে, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, ঐক্যের বিকল্প নাই। এ সময় আগামী নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি রাষ্ট্র ক্ষমতা আসবে বলেও আশা জানান আব্দুল সালাম। আগামী দিনে জনতা তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনে অংশগ্রহণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, মুন্সিগঞ্জ। রাজধানীতে লাগামহীন নিত্যপণ্যের বাজার। শীতের সবজির সরবরাহ বাড়লেও দাম বাড়তির দিকে। পেঁয়াজের দামও কমছে না। চাল উচ্চ মূল্যে স্থিতিশীল থাকলেও কমেছে ডিমের দাম। মাছের দাম কিছুটা কমলেও তা এখন নিম্ন ও সীমিত আয়ের নাগালের বাইরে। সুরায়া মুন্নির প্রতিবেদন। রাজধানীর বাজারে আসতে শুরু করেছে শীতের সবজি। সরবরাহ বাড়লেও দাম কমার লক্ষণ নেই। লাউ ৮০ থেকে ১২০ টাকা, চাল কুমড়া ৭০ থেকে ৮০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। কপিটা এখনো পাইকারি ৪০ টাকা ৫০ টাকা পিস, শিমুলক ৭০-৮০ টাকা পাইকারি। সবজি শাক সবই মানে অতিরিক্ত, সবগুলো ৩০-৪০ টাকার ভিতরে আসার কথা ছিল, এখনো ৫০-এর উপরেই আছে। বাইরে যারা বেচাকিনি করছে তাদের এখান থেকে আরো বেশি দাম, অথচ তাদের কিন্তু কোনো দোকান বাড়া নাই, কিছু নেই। পেঁয়াজের দামে স্বস্তি ফেরেনি এখনো। ১১০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি। ১৩০ টাকা ২০ টাকা করে পেঁয়াজ কেজি হয়েছে। মাছের দাম প্রকারভেদে কেজিতে ৫০ থেকে ৬০ টাকা কমেছে, তবে এখনো দাম নিম্ন ও সীমিত আয়ের নাগালের বাইরে। নদীর মাছগুলি আগে যে দাম ছিল এখনো আমি সেই দামই দেখছি, বরঞ্চ একটু কিছু কমিয়ে নিয়েছি। মাছের দাম কমে নাই, একই রকমই আছে। আমি যেটা কিনলাম সেটা তো মনে হয় একটু বেশি। শীত তো ওই জন্য কাস্টমার আসে না, মাছও ধরা পড়ে শীতের মধ্যে বেশি। যে মাছ বেচতাম ৫০০ টাকা, এই মাছ মানে 400 টাকায়। আগে এগুলা ৩ কেজি মাছ বেচতে ৫০০, এখন বেশি ৪০০, ৪২০, ৫০ এমন। শীতকালে মাছের আমদানি একটু বেশি হয়, সেই জন্য দাম একটু কম। ডিম ১৫০ থেকে কমে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। ওঠানামার মধ্যে আছে সব ধরনের মুরগির দাম। গরু ও খাসির মাংসের দাম অপরিবর্তিত। সয়াবিন তেলের দাম লিটার ১৯০ টাকা, আর চালের দাম উচ্চ মূল্যে স্থিতিশীল। বাজারে এসে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে আর কি। ধরেন একটা বাজেট নিয়ে আসি, সেই বাজেটটা ফেল করছে। সব জিনিসের দাম বেশি মনে হচ্ছে, কারণ টাকার ক্রয় ক্ষমতা কম, টাকার মূল্যায়নটা কমে গেছে। দ্রব্যমূল্যের কষাঘাতে মানুষ জর্জরিত হলেও তার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেই। তাই নিয়মিত বাজার তদারকির দাবি জানিয়েছেন সাধারণ মানুষ। এখানে ভোক্তাদের বা অন্য সরকার অ্যাক্টিভলি কোনো রোল প্লে করতে পারছে না। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো আরও একবার। আইসিটি ক্যারিয়ার নিয়ে হতাশ শিক্ষার্থীরা। বিদেশ নির্ভরতায় বাড়ছে সংকট। প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ার তাগিদ বিশেষজ্ঞদের। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রে ফিরবে দেশ, প্রত্যাশা বিএনপির। জনগণ পক্ষপাত দুষ্ট সরকার দেখতে চায় না, বলছে জামায়াত। অগ্নি দুর্ঘটনার ৪ দিন পরও খোলা আকাশের নিচে কড়াইল বস্তির বাসিন্দারা। খাদ্যবস্ত্রের জন্য হাহাকার। স্বাস্থ্যসেবায় বিএনপির মেডিকেল ক্যাম্প। এবং আরও ৩৯ জন বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। তৃতীয় বিশ্ব থেকে অভিবাসী নিয়ে বন্ধের ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।